আমরা এর আগের ক্লাসে মূলত অ্যান্টিবডি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমার মনে হয় না যে অ্যান্টিবডি আদর্শ যে গঠন আমরা আলোচনা করেছি, পাশাপাশি আমরা অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করেছি, তাদের বিভিন্ন কাজ আমরা আলোচনা করেছি। তো আমার মনে হয় না যে সেখানে কোনো অসুবিধা রয়েছে। তো আমরা আজকে একটু এগিয়ে যাব। স্বাভাবিকভাবে আজকে চেষ্টা করব কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রমতাটা আলোচনা করে নেওয়ার। ঠিক আছে, এটা দেখে নাও। কোষ ভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতা। আচ্ছা, শুরুতেই বলতে হয় যে কোষভিত্তিক অনাক্রম্যতা বা রসভিত্তিক অনাক্রম্যতা বলতে আমরা সেল মেডিয়েটেড ইমিউনিটি কে বলি। একইভাবে রস কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে হিউমার। তো এখানে হিউমোরাল ইমিউনিটিকে মূলত রসভিত্তিক অনাক্রম্যতা বলা হয়। তো শুরুতেই একটু বলে দেব যে আমাদের দেহে আমরা বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা দেখতে পাই, WBC। বিশেষ করে আমাদের অভিজ্ঞতা রয়েছে যে এই WBC বিশেষ করে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তার মধ্যে বিশেষ প্রকার আমরা বলতে পারি যে লিম্ফোসাইট। এছাড়া আমরা দেখেছি যে মোনোসাইট এবং বিভিন্ন দানাদার শ্বেত রক্তকণিকা, যেমন আমরা জানি যে যেগুলি হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল ইত্যাদি। তো এখানে আমরা দেখব যে লিম্ফোসাইট এই রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রম্যতায় একটা বিশেষ ভূমিকা পালন করে। এই লিম্ফোসাইট দু প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে বি লিম্ফোসাইট আর এক হচ্ছে আমরা বলতে পারি টি লিম্ফোসাইট। তো সেল মেডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রে আলোচনা করলে দেখা যাবে যে টি লিম্ফোসাইট বিশেষ ভূমিকা পালন করে। অপরদিকে আলোচনা করলে আমরা দেখব যে বিশেষ করে এই হিউম্যান ইমিউনিটির ক্ষেত্রে বি লিম্ফোসাইট বিশেষ ভূমিকা পালন করে। এটা প্রথমেই আমরা মাথায় রাখবো। এবং অবশ্যই এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট সম্পর্কে একটু আলোচনা করে নিয়ে তারপরে আমরা কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতা নিয়ে এগিয়ে যাব। একটু দেখে না, বলছে আমরা জানি যে এই রক্তের বিভিন্ন যে সকল কোষ, লোহিত রক্তকণিকা বলতে পারি বা শ্বেত রক্তকণিকা বলতে পারি, আমরা জানি যে এগুলি অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। অস্থিমজ্জায় আমরা আলোচনা করলে দেখব যে বিশেষ ধরনের স্টেম কোষ আমরা পেয়ে থাকি। একে হিমাটোপোয়েটিক স্টেম সেল বলা হয়। এই হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকেই মূলত বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং একইভাবে শ্বেত রক্তকণিকা অর্থাৎ রক্তের যে ফর্মড এলিমেন্টসগুলো আমরা পেয়ে থাকি সেগুলি এই স্টেম কোষ থেকেই উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, একটু দেখে নাও। বলছে অস্থিমজ্জা অর্থাৎ বোন ম্যারো অর্থাৎ আমরা বলে থাকি অস্থিমজ্জা বলা হয়। ঠিক আছে, তো এই বোন ম্যারোতে আমরা বিশেষ করে স্টেম সেল দেখতে পাই। স্টেম সেল বা আমরা সাধারণত একে হেমাটোপোয়েটিক স্টেম সেল বলি। হেমাটোপোয়েটিক
স্টেম সেল বলে থাকি। ঠিক আছে, এটা আমরা 11-এ বিশেষ করে দেহ তরল এবং সংবহনে আরবিসি বা ডাব্লিউবিসি কিভাবে উৎপন্ন হয় সেখানে আলোচনা করে থাকি, সেখানেই আমরা পেয়ে যাব হেমাটোপোয়েটিক স্টেম সেল। এখানে একটু বলে দিতে চাই, হেমা কথার অর্থ হচ্ছে বিশেষ করে রক্ত বা ব্লাডকে নির্দেশ করছে, আর পোয়েটিক কথার অর্থ মূলত পোয়েসিসকে নির্দেশ করে। পোয়েসিস কথার অর্থ হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষকে নির্দেশ করে, সিনথেসিস বা সংশ্লেষ। আর হেমা কথার অর্থ হচ্ছে ব্লাড। তো এই হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে মূলত আমরা দেখব যে এই রক্তের কোষগুলো উৎপন্ন হয়। তো বিশেষ করে এই লিম্ফোসাইটও বিভিন্ন ডাব্লিউবিসি যেমন এখান থেকে উৎপন্ন হয়ে থাকে, তো এই লিম্ফোসাইটও আমরা বলতে পারি যে এই অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। তো আমরা একদিকে দেখে নেব যে লিম্ফোসাইট অর্থাৎ লিম্ফোসাইট উৎপন্ন হয়ে থাকে, লিম্ফোসাইট উৎপন্ন হয়ে থাকে। অপরদিকে আরো একদিকে আমরা একটু লিখে নেব লিম্ফোসাইট, কারণ আমাদের এখানে দু প্রকার লিম্ফোসাইট নিয়ে আলোচনা করতে হয়, এক বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। তো চেষ্টা করব উভয় দিকেই লিখে নেওয়ার। লিম্ফোসাইট, লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট। তো স্বাভাবিকভাবে আমরা দেখব যে এক প্রকার লিম্ফোসাইট মূলত এই অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় এবং সেটি থাইমাস আশা করছি আমরা সকলেই প্রায় জানি, এটি এক প্রকার লিম্ফ গ্রন্থি, লসিকা গ্রন্থি। এই থাইমাসে যখন লিম্ফোসাইট পরিণত লাভ করে তখন তাকে টি লিম্ফোসাইট বলা হয়। থাইমাসের টি থেকে সাধারণত এই নামকরণ টি লিম্ফোসাইট আমরা বলে থাকি, টি লিম্ফোসাইট বলে থাকি। ঠিক আছে, টি লিম্ফোসাইট বলা হয়। অপরদিকে আমরা দেখব যে আরেক প্রকারের লিম্ফোসাইট আমরা বলতে পারি যে ফ্যাব্রিসিয়াস অর্থাৎ বার্সা অফ ফ্যাব্রিসিয়াস। আরেক প্রকারের লিম্ফোসাইট তাকে বলা হচ্ছে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস। মূলত এই বার্সা অফ ফ্যাব্রিসিয়াস এটি পাখির অস্থিমজ্জার এক বিশেষ অঞ্চল, পাখি। ঠিক আছে, মাথায় রাখবে বার্সা অফ ফেব্রিসিয়াস এটি পাখির অস্থিমজ্জার বিশেষ অঞ্চল আমরা বলতে পারি। পাখির ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এক কথায় আমরা বলতে পারি যে বোন ম্যারো অর্থাৎ যে সকল লিম্ফোসাইট এই বোন ম্যারো বা অস্থিমজ্জায় উৎপন্ন হয় এবং সেখানেই পরিণত লাভ করে তাদেরকে বলা হচ্ছে বি লিম্ফোসাইট, তাদেরকে বলা হচ্ছে বি লিম্ফোসাইট। আর যে সকল লিম্ফোসাইটগুলি মূলত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে এবং মূলত থাইমাসে পরিণত লাভ করে, থাইমাসে আমরা বলতে পারি যে পরিণত লাভ করে, তাদেরকে টি লিম্ফোসাইট বলা হয়। আর এগুলি বার্সা অফ ফ্যাব্রিসিয়াসের বি জন্য একে বি লিম্ফোসাইট বলা হয়। তো বার্সা অফ ফ্যাব্রিসিয়াস মনে না থাকলেও এই কনসেপ্টটা সকলের রাখা দরকার, সেটা হচ্ছে যে বোন ম্যারোতেই উৎপন্ন হচ্ছে, বোন ম্যারোতেই মূলত পরিণত লাভ করছে, তাকে বি লিম্ফোসাইট বলা হচ্ছে, তাকে বি লিম্ফোসাইট বলা হচ্ছে। তো এই হচ্ছে দু প্রকারের আমরা বলতে পারি লিম্ফোসাইট। আমরা আগে দেখে নিয়েছি যে টি লিম্ফোসাইট এটি সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ ভিত্তিক অনাক্রম্যতায় সাহায্য করে, কোষ ভিত্তিক অনাক্রম্যতাতে সাহায্য করে, সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ ভিত্তিক অনাক্রম্যতাতে সাহায্য করে। অপরদিকে এই বি লিম্ফোসাইট আমরা দেখব যে বিশেষ করে রস ভিত্তিক অনাক্রম্যতায় বিশেষ ভূমিকা পালন করে, রস ভিত্তিক অনাক্রম্যতা অর্থাৎ হিউমারাল ইমিউনিটিতে বিশেষ ভূমিকা পালন করে আমরা বলতে পারি। তো এই হচ্ছে বি এবং টি লিম্ফোসাইট। এখানে আলাদা করে একটু বলে দেওয়ার দরকার আছে যে এই বি লিম্ফোসাইট মূলত এটি আমরা বলতে পারি যে দু প্রকারের হয়ে থাকে। একটু আলাদা করে দেখে নেব বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের
প্রকারভেদ। আচ্ছা, শুরুতে দেখে নেব যে এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের আবার বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। যেমন লিম্ফোসাইট হচ্ছে দু প্রকার, বি এবং টি। মূলত কোথায় উৎপন্ন হচ্ছে এবং কোথায় পরিণত লাভ করছে তার উপর নির্ভর করে এর নামকরণ হয়ে থাকে। তো একইভাবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে এই বি এবং টি উভয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকারভেদ দেখতে পাই। যেমন শুরুতে টি লিম্ফোসাইট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন আমরা প্রথমে দেখব যে টিএইচ, একে হেল্পার টি কোষ বলা হয়, একে হেল্পার টি সেল বলা হয়, টি সেল বা টি লিম্ফোসাইট বলা হয়ে থাকে, টি সেল বা টি লিম্ফোসাইট বলা হয়ে থাকে। অপরদিকে আমরা দেখব যে টি সি প্রকৃতির কোষ পেয়ে থাকি, একে সাইটোটক্সিক টি সেল বলা হয়ে থাকে, সাইটোটক্সিক টি সেল। টি এম প্রকৃতির আমরা কোষ পেয়ে থাকি, একে মেমোরি টি সেল বলা হয়, মেমোরি টি সেল বলা হয়। এবং এছাড়া আমরা দেখব যে টিএস অর্থাৎ সাপ্রেসার টি সেল আমরা পেয়ে থাকি, সাপ্রেসার টি সেল। সাপ্রেসার টি সেল, সাপ্রেস কথার অর্থ হচ্ছে অবদমন করা। তো সাপ্রেসার টি সেলের ভূমিকা হচ্ছে মূলত বলা যেতে পারে যে অন্যান্য টি সেলের কাজকে অবদমন করে, এটা আমরা বলতে পারি। একটু দেখে নিচ্ছি ছোট ছোট করে। বলছে যে এই হেল্পার টি সেল মূলত রসভিত্তিক অনাক্রমতায় বিশেষ ভূমিকা কোষভিত্তিক অনাক্রমতায় বিশেষ ভূমিকা পালন করে। বলা যেতে পারে যে সেল মেডিয়েটেড ইমিউনিটিতে বিশেষ ভূমিকা পালন করে। কোষ ভিত্তিক অনাক্রমতা, সেটা কি, ভূমিকাটা কি, সেটা আমরা অবশ্যই যখন কোষ ভিত্তিক অনাক্রমতা এবং রস ভিত্তিক অনাক্রমতা আলোচনা করব তখন ভালো বুঝতে পারবো। কোষ ভিত্তিক অনাক্রমতাতে সাহায্য করে, দেখো নাম থেকে বোঝা যাচ্ছে যে হেল্পার মানে এই হেল্প করে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সাহায্য করে। ঠিক আছে। সাইটোটক্সিক অর্থাৎ এগুলি কোষকে ধ্বংস করে। টিসি সাইটোটক্সিক কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে এগুলি কোষকে ধ্বংস করে। কোষ বলতে আক্রান্ত কোষ, কোনো জীবাণু দ্বারা বা অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত কোষকে আমরা বলতে পারি ধ্বংস করে, আক্রান্ত কোষকে ধ্বংস করে। ঠিক আছে, ধ্বংস করে। অপরদিকে মেমোরি টি সেল, এগুলি স্মৃতিরূপে থেকে যায়, অর্থাৎ মেমোরি রূপে বলা যেতে পারে যে এগুলি স্মৃতিরূপে থেকে যায়। অর্থাৎ প্রথমবার অ্যান্টিজেন দ্বারা সংক্রমণ হলে আমরা দেখব যে এইগুলি অ্যাক্টিভেট হয়, অর্থাৎ এই কোষগুলি সক্রিয় হয়, এগুলি বিভিন্ন ভূমিকা পালন করে। হেল্পার টি সেল যেমন সাহায্য করে, সাইটোটক্সিক টি সেল যেমন আমরা বলতে পারি যে বিশেষ করে আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে। একইভাবে কিছু টি সেল রয়েছে যেগুলি মেমোরি রূপে থেকে যায়, স্মৃতি রূপে থেকে যায় এবং পুনরায় অ্যান্টিজেনের সংক্রমণ হলে তখন সেগুলি আবার আমরা বলতে পারি যে নিজের কাজ করে থাকে। ঠিক আছে, তো বলা যেতে পারে যে মেমোরি টি সেল স্মৃতিরূপে অর্থাৎ মেমোরি রূপে এগুলি অবস্থান করে, মেমোরি রূপে থেকে যায়। এবং পুরোটা চাইলে লিখতে পারো, সেটা হচ্ছে যে পুনরায় অ্যান্টিজেনের সংক্রমণ হলে আমরা দেখে নেব যে এই মেমোরি টি সেলগুলি সক্রিয় হয় এবং এই মেমোরি টি সেলের সক্রিয়তায় আবার এই কোষভিত্তিক অনাক্রমতার মাধ্যমে আমরা বলতে পারি যে অ্যান্টিজেন ধ্বংস হয়। অপরদিকে সাপ্রেসার টি সেল বলা যেতে পারে যে
এই সাপ্রেসার টি সেলের ভূমিকা হলো যে এগুলি এই টিএইচ, টিসি এবং টিএম এই কোষগুলির কাজকে অবদমন করে, সাপ্রেস করে, অবদমন করে। কার কাজকে অবদমন করে? বলা যেতে পারে যে এই টিএইচ বা টিএম বা টিসি কোষের কাজকে এগুলি বাধা দেয়, এক কথায় কাজে বাধা দেয় বলতে পারি। অপরদিকে এই বি লিম্ফোসাইট আমরা যদি দেখি তাহলে এটা মূলত দু প্রকার আমরা পেয়ে থাকি, দু প্রকারের বি লিম্ফোসাইট পেয়ে থাকি। এক হচ্ছে প্লাজমা কোষ বলা হয়, আর অপরটি হচ্ছে আমরা সাধারণত বলে থাকি, বিশেষ করে একে মেমোরি বি কোষ, মেমোরি বি সেল বলা হয়, বি সেল বলা হয়। প্লাজমা কোষগুলি সাধারণত অ্যান্টিবডি উৎপন্ন করে, অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করে। এরা অ্যান্টিবডি উৎপন্ন করে, অ্যান্টিবডি উৎপন্ন করে, ঠিক আছে, উৎপন্ন করে। আর অপর দিকে আমরা দেখব যে মেমোরি বি সেল ঠিক একইভাবে মেমোরি রূপে থেকে যায়, পুনরায় অ্যান্টিজেন দ্বারা সংক্রমণ হলে এরা সক্রিয় হয় এবং বলা যেতে পারে যে এরা রসভিত্তিক অনাক্রম্যতার সূচনা ঘটায়, অর্থাৎ মেমোরি রূপে, স্মৃতি রূপে এরা থেকে যায়। এবং আমরা পুরোটা চাইলে লিখতে পারি যে পুনরায় অ্যান্টিজেনের সংক্রমণের ফলে মূলত এরা সক্রিয় হয় এবং রসভিত্তিক অনাক্রম্যতার সূচনা ঘটায়। তো এই হচ্ছে বিভিন্ন প্রকারের টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। আশা করছি এগুলো নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। আমরা যখন কোষভিত্তিক বা রসভিত্তিক অনাক্রম্যতা আলোচনা করব, আমরা মূলত এই বিভিন্ন প্রকারের টি লিম্ফোসাইটের ভূমিকাগুলো একটু দেখে নেব। আচ্ছা, কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতা একটু প্রক্রিয়াটা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। স্বাভাবিকভাবে একটা ছকের সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা আলোচনা করার একটু চেষ্টা করে নেব এবং আমি এই ছকের সাহায্যেই ব্যাখ্যা দেব। তো তোমরা অবশ্যই ভাষাটা আমি সকলকে বলবো যে পাশে নিজের মতো করে বুঝে বুঝে একটু লিখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের হয়তো পরীক্ষার খাতায় এই ভাষা লিখতে বিশেষ অসুবিধা হবে না। কারণ দেখো, এই ছকের সাহায্যে তো সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, স্বাভাবিকভাবে এই ছকের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। তো এই ছকের ব্যাখ্যা দিতে গেলে ভাষার প্রয়োজন রয়েছে আমরা বলতে পারি। তো স্বাভাবিকভাবে একটু বুঝে বুঝে পাশে যতটা পারবে লিখে নেবে। আমি জানি না পুরো স্পেসটা পাবো কিনা, তো চেষ্টা করতে হবে একটু এই স্পেসের মধ্যেই করে নেওয়ার। তো তোমাদের আশা করছি খাতায় যেহেতু করছো তাহলে বিশেষ অসুবিধা হবে না, ঠিক আছে? দেখেন,
তো বলতে পারি যে এই হচ্ছে সম্পূর্ণ, বলতে পারো যে বিশেষ করে কোষ ভিত্তিক এবং রস ভিত্তিক অনাক্রমতার সংক্ষিপ্ত বলা যেতে পারে রূপ। ঠিক আছে, এই সম্পূর্ণ এই ছকটির সাহায্যে মূলত আমরা এই কোষ ভিত্তিক এবং রস ভিত্তিক অনাক্রমতার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো একটু বুঝে বুঝে লিখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, একটু বলে দিচ্ছি। এই দিকটা হচ্ছে বিশেষ করে বলা যেতে পারে যে রসভিত্তিক অনাক্রমতা, হিউমোরাল ইমিউনিটি, রসভিত্তিক অনাক্রমতা। মাথায় রাখতে হবে যে এই দিকটা রসভিত্তিক অনাক্রমতা, এদিকে বি কোষের ভূমিকাটা দেখানো আছে। ঠিক একইভাবে এই দিকটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, অর্থাৎ কোষ ভিত্তিক অনাক্রমতা, সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেল মেডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নেই, একটু বুঝে নেবে। বলছে আমরা দেহের মধ্যে বিভিন্ন ধরনের কোষ পেয়ে থাকি যেগুলিকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়। দেখো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এরা মূলত আমরা যদি দেখি তাহলে এরা ম্যাক্রোফাজ হয়ে থাকে। ঠিক আছে, ম্যাক্রোফাজ প্রকৃতির হয়ে থাকে, মাথায় রাখবো। ঠিক আছে, একটু অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, এটা তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখেন, এগুলিকে আমরা ম্যাক্রোফাজ বলে থাকি। দেখো, ম্যাক্রোফাজের ভূমিকা প্রথমে বুঝতে হবে। প্রথমে বুঝে নেবো যে ম্যাক্রোফাজ এরা মূলত আগ্রাসন পদ্ধতিতে, বলা যেতে পারে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে। ফ্যাগোসাইটোসিস এদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে ফ্যাগোসাইটোসিস। তো এই ম্যাক্রোফাজ এরা আগ্রাসন পদ্ধতিতে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে মূলত জীবাণুকে ধ্বংস করে, এবং এরা জীবাণুকে ধ্বংস করার পর আমরা বলতে পারি যে জীবাণুর অবশিষ্ট অংশ তাকে প্রেজেন্ট করে, তাকে তুলে ধরে। অর্থাৎ বলতে পারো যে এরা নির্দেশ দেয় যে দেখো, আমার দেহে মূলত এই জীবাণু প্রবেশ করেছে এবং এটাকে ধ্বংস করার প্রয়োজন আছে। এই অ্যান্টিজেন প্রবেশ করেছে, এটাকে ধ্বংস করার প্রয়োজন আছে। তো এদেরকেই আমরা বলছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি সংক্ষেপে। এদেরকে কি বলা হচ্ছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এদের বৈশিষ্ট্য হলো এরা ম্যাক্রোফাজ, আগ্রাসন পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করবে, গ্রাস করার পর জীবাণুকে ধ্বংস করবে এবং জীবাণুর অবশিষ্ট অংশকে মূলত বলতে পারো যে এরা তুলে ধরবে, প্রেজেন্ট করবে। অর্থাৎ নির্দেশ দেবে যে এই জীবাণু আমার দেহে বা এই অ্যান্টিজেন আমার দেহে প্রবেশ করেছে, একে ধ্বংস করার প্রয়োজন আছে। তো এই ধরে নিলাম অ্যান্টিজেন, আর ধরে নেওয়া হচ্ছে যে এটা হচ্ছে একটা ম্যাক্রোফাজ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বিভিন্ন ম্যাক্রোফাজ আমরা আমাদের দেহে দেখতে পাই, সেটা সম্পর্কে পূর্বেই বহুবার আলোচনা হয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। তো এর স্বাভাবিকভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আমরা দেখব যে এরা মূলত জীবাণুকে গ্রাস করবে এবং এই অ্যান্টিজেন মূলত এর লাইসোজোম দ্বারা, সাধারণত যেটা হয়ে থাকে লাইসোজোম দ্বারা আন্তঃকোষীয় পরিপাকে হয় এবং আন্তঃকোষীয় পরিপাকের ফলে আমরা দেখব যে এই অ্যান্টিজেনের ধ্বংস হয়। স্বাভাবিকভাবে এই অ্যান্টিজেন ধ্বংস হওয়ার পর সেই অ্যান্টিজেনের অবশিষ্ট অংশ, সেটা মূলত কোষ পর্দা মধ্যস্থ প্রোটিন, একটা প্রোটিন এমএইচসি, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এখানে একটু লিখে দিচ্ছি আলাদা করে ছোট্ট করে, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। একে বলে মেজর হিস্টো
কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলা হয়। মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলে। এটা দু প্রকার হয়ে থাকে। দেখো এখানে প্রকার আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হচ্ছে MHC 1 আর আরেক প্রকার হচ্ছে MHC 2। তো দেখো এই জায়গায় আমি একটু বলবো যে এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করার দুটো পদ্ধতি আমরা দেখতে পাই। দুটো পদ্ধতি একটু জেনে নেবে সংক্ষেপে, খুব গভীরে যাব না কারণ আমাদের খুব গভীরে নেই। কারণ আমি শুরুতেই বলে দিয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যেটুকু রয়েছে সেটা হচ্ছে জাস্ট একটা ধারণা, সেটা হচ্ছে সাধারণত একটা ধারণা। তো এই ধারণাটুকুই আমরা চেষ্টা করব যে সুস্পষ্টভাবে গ্রহণ করা। এর থেকে বেশি হয়তো গভীরে এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আমি একটু বলে দিই, মূলত এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন দুভাবে হয়ে থাকে। এক এন্ডোজেনাসলি হয়, আর এক এক্সোজেনাসলি। এইবার তোমরা যেটা হয়তো ভাবছো, দেখো স্বাভাবিকভাবে এন্ডোজেনাস কথার অর্থ মূলত নির্দেশ করছে অভ্যন্তরীণ এবং এক্সোজেনাস কথার অর্থ নির্দেশ করছে যে বাহ্যিক। স্বাভাবিক, এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানেও আমরা স্বাভাবিকভাবে যদি এই পদ্ধতি মানে এন্ডোজেনাস পদ্ধতি আর এক্সোজেনাস পদ্ধতি আলোচনা করে দেখি, তাহলে দেখব যে মূলত এটি আভ্যন্তরীণ এবং পাশাপাশি বাহ্যিক পদ্ধতি বলা যেতে পারে। তবে আমরা সেই পদ্ধতিতে এই মুহূর্তে যাচ্ছি না। অর্থাৎ এই অ্যান্টিজেন এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট করা হয়েছে সেটা দুভাবে হতে পারে, এন্ডোজেনাস এবং এক্সোজেনাস। তো সেই পদ্ধতিতে যাব না। তো এই এন্ডোজেনাস তুমি বলতে পারো যে বিশেষ করে এন্ডোজেনাস পদ্ধতিতে যখন অ্যান্টিজেন প্রেজেন্ট করা হয় সেটা মূলত সেই MHC2 সেই অ্যান্টিজেন প্রেজেন্টেশনে সাহায্য করে, এইটুকু জেনে রাখো। আর এক্সোজেনাস পদ্ধতিতে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হলে সেটা MHC1 সাহায্য করে। MHC2 এবং MHC1 এর আরো একটা গুরুত্ব আছে, একটু বলে দিলে হয়তো সুবিধা হবে। আমরা দেখব যে আমাদের দেহে বিশেষ করে বলা যেতে পারে যে বিশেষ পরিস্থিতিতে এই অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়ে থাকে। তো অনেক সময় আমরা হয়তো শুনেছি, আমাদের অভিজ্ঞতা রয়েছে যে এই মানে অর্গান রিজেক্টেড হয়ে থাকে। অর্থাৎ অর্গান ট্রান্সপ্লান্টেশনের পর অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অর্গান রিজেক্টেড হয়। তো স্বাভাবিক ব্যাপার, একটু বুঝবে। আজকে দাতা থেকে কোনো অঙ্গ সংগ্রহ করে যদি গ্রহীতার দেহে সেটাকে প্রতিস্থাপিত করা হয় বা ট্রান্সপ্ল্যান্ট যদি করা হয়, তো আমার দেহ মানে আমি ধরে নিলাম যে আমার দেহে অপর কোনো অঙ্গ যদি প্রতিস্থাপিত করা হয়েছে, তো আমার দেহ স্বাভাবিকভাবে সেটাকে বিজাতীয় বস্তু বলে চিহ্নিত করবে, তাই না? স্বাভাবিকভাবে আমার দেহ তাকে বিজাতীয় বস্তু বলে চিহ্নিত করবে। তো যার জন্য আমরা বলতে পারি যে ক্রস ম্যাচিং এর একটা বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। তো এই অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় যখন ক্রস ম্যাচিং করা হয়, যখন অর্গান ম্যাচ করা হয়, তখন কি দেখা হয়? তখন এই MHC দেখা হয়। এই MHC যদি ম্যাচ করে, MHC দু প্রকারের, MHC2 MHC1। যদিও এখানে আমরা MHC যে ভূমিকা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শুধু অ্যান্টিজেন প্রেজেন্টেশন, কিন্তু MHC আরও একটা ভূমিকা রয়েছে, আমি সেটাই বোঝাতে চাইছি। সেটা হচ্ছে যে এই মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এটা একটা কোষ মধ্যস্থ প্রোটিন, লিখে রাখতে পারো। বুঝতেই পারছি যে একটা কোষ পর্দা মধ্যস্থ একটা প্রোটিন, যেটি মূলত মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলা হয় এবং এটা অ্যান্টিজেন প্রেজেন্টেশনে সাহায্য করে। পাশাপাশি এর আরও একটি ভূমিকা হচ্ছে যে এ বিজাতীয় বস্তুকে চিহ্নিত করতে সাহায্য করে। তো স্বাভাবিকভাবে অর্গান ট্রান্সপ্লান্টেশনের ভূমিকা আমরা দেখতে পাই। অর্থাৎ যদি এই MHC যদি ম্যাচ না করে, এই MHC যদি ম্যাচ না করে, তো স্বাভাবিকভাবে অর্গান ট্রান্সপ্লান্টেশন কখনোই সাকসেসফুল হবে না। ফলে এই MHCর দুটো গুরুত্ব, এক হচ্ছে এটি অ্যান্টিজেন প্রেজেন্টেশনে সাহায্য করে, দ্বিতীয় হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এর ক্রস ম্যাচিং হওয়া খুব দরকার, না হলে এটি মূলত
যে অঙ্গ প্রতিস্থাপিত হবে তাকে বিজাতীয় বস্তু বলে চিহ্নিত করবে এবং স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে তখন অর্গান রিজেক্ট করা হবে। তো এটা আমি বলে রাখলাম, এটা আমাদের দরকার নেই, আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমি এইটুকুই জাস্ট জানিয়ে রাখলাম এমএইচসি সম্পর্কে। তো আপাতত যেটুকু আমরা জানবো সেটা হচ্ছে যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন দুটো পদ্ধতিতে হতে পারে, এক এন্ডোজেনাস আর এক্সোজেনাস। তো বুঝতেই পারছো যে দু প্রকার এমএইচসি, এমএইচসি 2, এমএইচসি 1 এখানে যেমন দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এই দু প্রকার এমএইচসি কিভাবে কাজ করে, এন্ডোজেনাস পদ্ধতিতে যখন অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয়ে থাকে, অ্যান্টিজেনকে তুলে ধরা হয় বা অ্যান্টিজেনকে চিহ্নিত করা হয়, তখন বলতে পারো যে এমএইচসি 2 এন্ডোজেনাস পদ্ধতিতে হলে এমএইচসি 2 সক্রিয় হয় বা এমএইচসি 2 কাজ করে। একইভাবে এক্সোজেনাস পদ্ধতিতে এমএইচসি 1 কাজ করে, এটা মাথায় রাখবো। তো প্রথমে শুরুতে দেখবো যে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মূলত আমরা বলতে পারি যে এন্ডোজেনাস পদ্ধতিতে যখন এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় তখন এমএইচসি 2 দ্বারা এই অ্যান্টিজেনের অবশিষ্ট অংশটা কোষের মধ্যে প্রবেশ করবে। কোষের মধ্যে উপস্থিত লাইসোজোমে আমরা বলতে পারি যে উপস্থিত বিভিন্ন আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, সেই আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলি মূলত এই অ্যান্টিজেনকে ধ্বংস করবে এবং ধ্বংস করার পর এর অবশিষ্ট অংশকে তুলে ধরবে কথার অর্থ প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করার অর্থ হচ্ছে এটা দেহকে বা দেহের অনাক্রম্য তন্ত্রকে নির্দেশ দেবে যে দেখো এই অ্যান্টিজেন আমার দেহে প্রবেশ করেছে, একে ধ্বংস করার প্রয়োজন আছে। তখন এক এক করে আমরা দেখব যে আমার দেহের অনাক্রম্য তন্ত্রের এর অন্তর্গত বিভিন্ন যে সকল কোষ রয়েছে সেগুলো আস্তে আস্তে সক্রিয় হয়। তো প্রথমে এখানে বলতে হয় যে এই এমএইচসি 2 দ্বারা এই অ্যান্টিজেনের অবশিষ্ট অংশ প্রেজেন্ট করা হয়। এই অ্যান্টিজেনের অবশিষ্ট অংশকে চিহ্নিত করে টিএইচ সেল, এটাও টিএইচ সেল, ঠিক আছে, এটাও টিএইচ সেল। তো এই কোষ পর্দায় উপস্থিত রিসেপ্টর মূলত এটাকে চিহ্নিত করে এবং এই টিএইচ সেল সক্রিয় হয়। এটাকে চিহ্নিত করলে মানে কোনো বিজাতীয় বস্তু দেহে প্রবেশ করলে সেটাকে যদি টিএইচ সেল চিহ্নিত করে, টিএইচ বলতে হেল্পার, আশা করছি বলার দরকার নেই, সেটাকে চিহ্নিত করলে সেটা আমরা বলে থাকি যে উদ্দীপ্ত হয় বা এক কথায় বলে থাকি যে সক্রিয় হয়। তো এই টিএইচ সেল যখন সক্রিয় হয় তখন আমরা দেখব যে টিএইচ সেল বিভিন্ন প্রকার মানে টি সেলকে উদ্দীপ্ত করে সক্রিয় হতে বা বিভিন্ন প্রকার টিএইচ সেলে বিভেদিত হয়। যেভাবে ভাববে কোনো অসুবিধা নেই, আমরা খুব গভীরে গিয়ে আলোচনা করছি না যে অ্যাকচুয়াল পদ্ধতি কি। তো তুমি এটা ভেবে নিতে পারো যে যখন কোনো টিএইচ সেল এই এমএইচসি 2 দ্বারা যে অ্যান্টিজেনের অবশিষ্ট অংশ প্রেজেন্ট করা হয়েছে সেটাকে যখন চিহ্নিত করে দিচ্ছে, তখন এই টিএইচ সেলস বলতে পারো যে অপর টি কোষগুলিকে, অপর টি কোষ বুঝতেই পারছো, টিএস কোষ, সাপ্রেসার টি সেল, মেমোরি টি সেল, এগুলিকে উদ্দীপ্ত করে বা এগুলিকে সক্রিয় করে যা বলবে, বা টিএইচ কোষ মূলত এই কোষগুলিতে বিভেদিত হয়, টিএইচ কোষ থেকেই এই কোষগুলি উৎপন্ন হয়, এটাও বলতে পারো। আবার এটাও বলতে পারো যে এগুলিকে সক্রিয় করে বা এগুলিকে উদ্দীপ্ত করে, ফলে এগুলি সক্রিয় হয়। একইভাবে টিসি কোষও সক্রিয় হয়, সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। তো সাইটোটক্সিক টি সেলের ভূমিকাটা এখানে দেওয়া আছে। এখানে আরো একটু দেখে নেবে যে টিএইচ কোষ নিজে সক্রিয় হলে সেই টিএইচ কোষ আমরা দেখব যে আবার দু প্রকার টিএইচ কোষে বিভেদিত হয়ে থাকে, অর্থাৎ এক হচ্ছে TH1 আর অপরটি হচ্ছে TH2, অর্থাৎ হেল্পার কোষ 1, হেল্পার কোষ 2। অর্থাৎ এই TH কোষ, হেল্পার টি সেল, এগুলি সক্রিয় হলে মূলত এগুলি দু প্রকার হেল্পার টি কোষে বিভেদিত হয় বা দু প্রকার হেল্পার কোষ গঠন করে, সৃষ্টি করে, এক হেল্পার 1, এক হেল্পার 2। তো এর মধ্যে হেল্পার 1 সংরক্ষিত থাকে, বলতে পারো, লিখতে পারো না, হেল্পার 1 গুলি সংরক্ষিত থাকে। অপরদিকে হেল্পার 2 কোষ, হেল্পার 2 যে টি কোষগুলি রয়েছে সেই হেল্পার টি কোষ মূলত বি কোষকে সক্রিয় করে, বি কোষকে সক্রিয় করে, বি কোষকে সক্রিয় করে বা তুমি বলতে পারো বি কোষকে উদ্দীপ্ত করে। বি
কোষ মানে এর কাজই হচ্ছে, মানে হেল্পার কোষের কাজই হচ্ছে বি কোষকে সক্রিয় করা বা বি কোষকে উদ্দীপ্ত করা। বি কোষ সক্রিয় হলে বা বি কোষ উদ্দীপ্ত হলে বি কোষ থেকে দু প্রকারের কোষ গঠিত হয়। এক হচ্ছে প্লাজমা কোষ, প্লাজমা কোষ, আর এক প্রকারের বি কোষ হচ্ছে মেমোরি বি কোষ, মেমোরি বি কোষ। তো মেমোরি বি কোষগুলি স্মৃতিরূপে থেকে যায়। মাথায় রাখবে যে এর পুনরায় এই একই অ্যান্টিজেন দ্বারা সংক্রমণ হলে তখন এই মেমোরি বি সেল থেকে এই অ্যান্টিবডি উৎপন্ন হয়। আর সেই সময় আমরা বলতে পারি যে প্লাজমা কোষগুলি এই অ্যান্টিবডি উৎপন্ন করে যেগুলি মূলত অ্যান্টিজেনকে ধ্বংস করে। এগুলি হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেনকে ধ্বংস করে আমরা বলতে পারি। সেই মুহূর্তে প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়ে থাকে। এই অ্যান্টিবডিগুলি অ্যান্টিজেনকে ধ্বংস করে, মেমোরি বি সেল স্মৃতিরূপে থেকে যায়। পুনরায় এই একই অ্যান্টিজেন দ্বারা সংক্রমণ হলে সেই মেমোরি বি সেল সাধারণত আমরা বলতে পারি যে আবার নতুন অ্যান্টিবডি গঠন করে। এখানে আরো একটা জিনিস একটু সংক্ষেপে একটু বলে দেবো, সেটা বুঝে নেবে। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে যখন কোনো দেহে অ্যান্টিজেন প্রবেশ করে, এই অ্যান্টিজেনের প্রবেশের ফলে বিশেষ করে আমরা বলতে পারি যে এই বি কোষ এমনিও সক্রিয় হয়। তবে এটা মাথায় রাখবো যে টি হেল্পার কোষের অবশ্যই বিশেষ ভূমিকা আছে এই বি কোষের সক্রিয়করণে, এটা মাথায় রাখবো। কিন্তু এখানে আলাদা করে এই অ্যারো নির্দেশ করছে যে অ্যান্টিজেন প্রবেশ করলে অ্যান্টিজেন ম্যাক্রোফাজ দ্বারা বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা গ্রাস হলে আমরা বলতে পারি যে বি কোষ এমনি উদ্দীপ্ত হয়। এখানে এই প্লাস সাইন মূলত উদ্দীপনাকে নির্দেশ করছে। বি কোষ উদ্দীপ্ত হলে মেমোরি বি কোষ এবং প্লাজমা কোষ উৎপন্ন হয়। তো এটাকে বলা হচ্ছে হিউমারাল ইমিউনিটি। হিউমারাল কেন না, আমাদের এই প্লাজমা কোষ যে অ্যান্টিবডি উৎপন্ন করে সেই অ্যান্টিবডিগুলি মূলত আমরা দেখব যে দেহ তরলে পাওয়া যায়, অর্থাৎ দেহ তরল বা রসে মূলত আমরা দেখব যে এই অ্যান্টিবডি পেয়ে থাকি। তো এই জন্যই একে হিউমারাল ইমিউনিটি বা রস ভিত্তিক, হিউমার কথার অর্থ রস ভিত্তিক অনাক্রমতা বলা হচ্ছে। কোষ ভিত্তিক অনাক্রমতা একটু সম্পূর্ণ করে নেব। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে টিএইচ সেল দ্বারা এই অ্যান্টিজেনের অবশিষ্ট অংশ যখন চিহ্নিত হয় তখন টিএইচ সেল বিভিন্ন প্রকার টি কোষে বিভেদিত হয় বা বিভিন্ন প্রকার টি কোষকে সক্রিয় করতে সাহায্য করে বা বিভিন্ন প্রকার টি কোষকে উদ্দীপ্ত করে, যেমন সাপ্রেসর টি সেল, মেমোরি টি সেল। মেমোরি টি সেলের কথা আমরা দেখেছি, মেমোরি টি সেল এর ভূমিকা আমরা আলোচনা করেছি, সেটা স্মৃতিরূপে থেকে যায়। সাপ্রেসর টি সেল অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে প্রয়োজনে আমরা বলতে পারি যে এই পদ্ধতিকে অবদমন করে, সাপ্রেস করে, এটা পাশে লিখে রাখতে পারো। আর একইভাবে টিসি কোষ অর্থাৎ সাইটোটক্সিক টি সেল মানে কোষ উৎপন্ন হয়। এখানে একটু বলে দেওয়া দরকার আছে, নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষের ভূমিকাটা বলা আছে। সাইটোটক্সিক টি কোষ কি করে না, সাইটোটক্সিক এটা হচ্ছে টিসি সেল, এটা হচ্ছে টিসি সেল। এই সাইটোটক্সিক টি কোষ তখন জীবাণু আক্রান্ত কোষকে ধ্বংস করে। এবার এইখানটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি কারণ খুব গভীরে আমাদের নেই। সেটা হচ্ছে যে অ্যান্টিজেন, এটাও একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন এক্সোজেনাস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে বা জীবাণুকে ধ্বংস করে তখন MHC1 দ্বারা প্রেজেন্ট করে। আর স্বাভাবিকভাবে MHC1 দ্বারা যে সকল অ্যান্টিজেনকে প্রেজেন্ট করা হয় সেই অ্যান্টিজেনগুলিকে চিহ্নিত করে সাইটোটক্সিক টি কোষ আমরা বলতে পারি যে কিছু সাইটোটক্সিক পদার্থ, সাইটোটক্সিক মানে কিছু অধিবিষ নিঃসরণ করে। এই জায়গায় আলাদা করে হয়তো দেখানো যেতে পারে, অর্থাৎ এই কোষ থেকে কিছু সাইটোটক্সিক পদার্থ নিঃসরণ হয়। এটাকে আমরা বলতে পারি সাইটোটক্সিক পদার্থ, অর্থাৎ কোষকে ধ্বংস করবে কিছু পদার্থ সাইটোটক্সিক পদার্থ নিঃসরণ হয়ে থাকে। এই সাইটোটক্সিক পদার্থগুলি এই কোষকে ধ্বংস করে, অর্থাৎ জীবাণু আক্রান্ত কোষকে ধ্বংস করে, অর্থাৎ এই কোষটাকে সম্পূর্ণ ধ্বংস করে থাকে। এটি হচ্ছে টিসি কোষের কাজ বা আমরা বলতে পারি
টিসি সেলের কাজ, অর্থাৎ সাইটোটক্সিক। সাইটোটক্সিক কথার অর্থই হচ্ছে কোষকে যে ধ্বংস করে, টক্সিক পদার্থ নিঃসরণ করে এবং সেই টক্সিক পদার্থ আক্রান্ত, জীবাণু আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করছে। এবং এটাও মাথায় রাখবো যে MHC1 দ্বারা সেই অ্যান্টিজেনগুলি যারা এক্সোজেনাস পদ্ধতিতে প্রেজেন্ট করে সেই কোষগুলিকে ধ্বংস করে স্বাভাবিকভাবে। এটা টিসি সেলের কাজ, এটাকে বলা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। দুটো আরো জায়গা রয়েছে, একটু বলে দেওয়ার দরকার আছে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা যদি বই দেখি তাহলে বইয়ে এই জায়গাগুলো উল্লেখ করা থাকে, ফলে আমরা চাইলে সেই জায়গাটা উল্লেখ করতে পারি। দেখতে পাচ্ছ যে যখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা কোনো অ্যান্টিজেন গ্রাস করা হয়, ম্যাক্রোফেজ দ্বারা কোনো অ্যান্টিজেনকে গ্রাস করা হয়, তখন সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ম্যাক্রোফেজ মানে সেই কোষ নিজেই এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, তাকে বলে ইন্টারলিউকিন। আইএল কথার অর্থ হচ্ছে ইন্টারলিউকিন, এখানে লিখে দিচ্ছি আইএল অর্থাৎ ইন্টারলিউকিন। তো এই ইন্টারলিউকিন নামক রাসায়নিক পদার্থ সেই বলা যেতে পারে যে ফ্যাগোসাইটিক কোষ থেকে খরিত হয়, যেটা টিএইচ কোষকে উদ্দীপ্ত করে। এখানে যেমন ইন্টারলিউকিন 1 এর ভূমিকা দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখব যে হেল্পার টি কোষও ইন্টারলিউকিন 2 নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই ইন্টারলিউকিন 2 নামক রাসায়নিক পদার্থ টিসি কোষকে উদ্দীপ্ত করে। আমরা বলতে পারি টিসি কোষকে উদ্দীপ্ত করে। কি ঠিক আছে? কারো কিছু জিজ্ঞেস করার আছে? দেখো, এটা আরো গভীরে আলোচনা করা যায়, অনেক কিছু এখানে আলোচনা করার আছে, নেই তা নয়। তবে আমি যতটুকু আলোচনা করেছি মূলত আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা বলতে পারো এই ক্লাস 12-এ এর থেকে বেশি হয়তো আলোচনা করার প্রয়োজন নেই। আমরা যদি এটাই ভালো করে বুঝি তাহলে যথেষ্ট। যেখানে যে কোনো পরীক্ষায় হোক না কেন আমরা সাধারণত এর বাইরে কোনো প্রশ্ন পাবো না। তো এই হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা, এই হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা। ঠিক আছে, আমি আরো 2-4 কথা বলবো, একটু দেখে নেবে।